প্রিয় ছাত্ররা, আজ আমরা পঞ্চম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ফিফথ চ্যাপ্টার অফ ক্লাস 5 জিওগ্রাফি, যার নাম ভারতের মৃত্তিকা বা দ্য সয়েলস অফ ইন্ডিয়া। মৃত্তিকা বা মাটি আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ, কারণ যে কোনো ধরনের কৃষিজাত উপাদান এবং যে কোনো ধরনের বনজ সম্পদ আমরা কিন্তু মৃত্তিকার সাহায্যেই পেয়ে থাকি। মৃত্তিকা ভূপৃষ্ঠের উপরিভাগে তৈরি হয় এবং এর তৈরি হওয়ার পিছনে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে জনকশিলা, যেখান থেকে মৃত্তিকা তৈরি হচ্ছে, জলবায়ুগত তাৎপর্যতা সেই অঞ্চলের, স্বাভাবিক উদ্ভিদের বিভিন্নতা এবং সেই অঞ্চলের ভূপ্রকৃতির বৈচিত্র্য। ভারতের মৃত্তিকাকে মূলত 4 ধরনে আমরা ভাগ করতে পারি, যেরকম পার্বত্য অঞ্চলের মাটি, মালভূমি অঞ্চলের মাটি, সমভূমি অঞ্চলের মাটি আর উপকূলের অঞ্চলের মাটি। Soil is considered one of the most important resource, as because all the agricultural product or the forest product we can get from it. Now, soil is found in the upper layer of the earth crust. Now, there are several soil generating factors. The most prominent or most important factors are the parent materials or the parent rock from where the soil is associated, the climatic condition of that particular area, the vegetation coverage, and also the relief or the topography of that particular region. Now, the soil of India can broadly classified into 4 main categories, like soils of hilly regions, soils of plain regions, soil of plateau region, and soils of coastal areas. আমরা এই প্রত্যেকটা শ্রেণীর অবস্থান, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা যেটা আলোচনা করব, যে অঞ্চলটাকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি পার্বত্য অঞ্চলের মাটি। পার্বত্য অঞ্চলের মাটি মূলত মোটা দানার গঠনযুক্ত। মোটা দানার গঠন হওয়ার জন্য এই মাটি জল ধরে রাখতে পারে না, বা এর জল ধারণ ক্ষমতাটা খুব কম। তাছাড়া পার্বত্য অঞ্চলে ভূমির ঢালটা অত্যন্ত বেশি থাকায় জল কিন্তু খুব সহজেই ঢাল বেয়ে নিচের দিকে নেমে যায়, ফলে জল কিন্তু মাটির ভিতরে প্রবেশ করতে পারে না। এই কারণে এই অঞ্চলের মাটির গঠনটাও সম্পূর্ণ হয় না, তাই একে কঙ্কালসার মৃত্তিকাও কিন্তু বলা হয়ে থাকে। জল ধারণ ক্ষমতা কম বলে এই মাটি কিন্তু বেশি উর্বরতা লাভ করতে পারে না, যার ফলে খুব একটা বেশি ফসল এখান থেকে উৎপন্ন হয় না। কিন্তু যেখানে যেখানে এই মাটিতে লোহার অক্সাইডগুলো পাওয়া যাচ্ছে, সে অঞ্চলের মাটি কিন্তু চাষের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়াও অনেক ফল চাষ এই অঞ্চলে হয়ে থাকে। এই মাটি মূলত পার্বত্য ঢাল দেখতে পাওয়া যায়। পার্বত্য ঢালে আমাদের উত্তর ভারতের সিকিমে দেখতে পাওয়া যেতে পারে, অরুণাচল প্রদেশে, হিমাচল প্রদেশে, এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় দেখতে পাওয়া যায়। ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট অর্থাৎ পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালাও কিন্তু এই মাটি দেখতে পাওয়া যায়। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সয়েলস অফ দ্য হিলি রিজিয়ন্স আর these have basically the coarse grained. The structure of that particular soil is very coarse, and that is why it cannot retain water. Now, another factor of that is the area belongs to a steep slope topography. That is why the rainwater slips down, as because it cannot hold water, so the soil is very much less fertile, and that is why the productivity of that soil is not so good. It's not suitable for the cultivation. But wherever we found iron oxide and iron or humus in that soil, then or that region gives favorable condition for the tea cultivation and some kind of fruit cultivation also. These categories of soils basically found in the hilly tract of North India
Darjeeling in West Bengal, Sikkim, Arunachal Pradesh, Himachal Pradesh, and the hilly tracts of Eastern Ghats and Western Ghats. এবার আমরা জানব সমতল অঞ্চলের মাটি সম্বন্ধে। সমতল অঞ্চলের মাটি কিন্তু মূলত পলি মাটি, যেই পলিগুলি ভারতের নদীগুলি বহন করে নিয়ে আসে, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো নদীগুলি, এবং সমতল অঞ্চলে সেগুলোকে সঞ্চিত করে। এই মাটি গঠন কিন্তু অত্যন্ত মিহি গঠন, এবং এই মাটির কিন্তু উর্বরতা শক্তি অনেকটাই বেশি। The soils of plain areas are basically fine grained. These are the alluvial soils. The alluvium, which is, or the sediments which is brought down by the large river of India in the northern side. The river of India like Ganga, Brahmaputra, they brought down the sediments and deposit it on the plain areas of our India, and the soil is very much fertile. এই সমভূমি অঞ্চলের মাটিকে পরবর্তীকালে আরও 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ কাদামাটি, দ্বিতীয় ভাগ বেলে মাটি, তৃতীয় ভাগ দোআঁশ মাটি। কাদামাটির ক্ষেত্রে আমরা বলতে পারি কাদা ভাগটাই অত্যন্ত বেশি, এবং এই গঠনটা কিন্তু অত্যন্ত মিহি গঠনের হয়, যার ফলে এটার মধ্যে কিন্তু জল ধারণ ক্ষমতাটা বেশ বেশি হয়ে থাকে। এই মাটিতে কিছু পরিমাণে ধান চাষ করা যায়। দ্বিতীয় শ্রেণীর যে সমতল অঞ্চলের মাটি, সেটা হচ্ছে কি বেলে মাটি। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এতে বালির পরিমাণটা অত্যন্ত বেশি, এবং বালির পরিমাণ যখনই বেশি হবে তখনই কিন্তু এটা মোটা গঠনের একটি মাটিতে পরিণত হবে, এবং যার জল ধারণ ক্ষমতা কিন্তু অত্যন্ত কম হবে। ফলে সেই ক্ষেত্রে এটি অতটা পরিমাণে উর্বরতা শক্তি লাভ করতে পারে না। তৃতীয় শ্রেণীর যে মাটি, তার মধ্যে কিন্তু বালি এবং কাদার ভাগটা বেশ সমান পরিমাণে থাকে, যার কারণে এই দোআঁশ মাটিটা কিন্তু অত্যন্ত উর্বর, এবং কৃষিকার্যের দিক থেকে এই মাটির কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটি স্থান রয়েছে। কারণ সমতলভূমি অঞ্চলে ধান চাষ, আলু, বিভিন্ন শাকসবজি, সমস্ত ধরনের চাষই কিন্তু এই মাটির উপরে নির্ভর করে গড়ে ওঠে। Now the soil of the plain regions can be classified into 3 categories. Our first categories of soil of the plain region is clay soil. Now, clay soil contained much clay. That is why the water holding capacity of that particular soil is very much. So, it is a little bit fertile. Crop like paddy, crop like wheat can be cultivated in that particular soil. Now the second type of that soil, second category of that plain area soils is sandy soil. Sand is the most important, the prominent substance of that soil. So the water holding capacity of sandy soil is not so great. That is why it's not so much fertile. And the last category is our loamy soil. Now the loamy soil belongs to the equal portion of sand and clay. That is why it have the enough capability to retain moisture or retain water, and it is very much fertile, very much important for the agricultural point of view, because large number of crops that are cultivated in that particular soil. এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে মালভূমি অঞ্চলের মাটি। মালভূমি অঞ্চলের মাটি দেখতে পাওয়া যায় মূলত মালভূমির প্রান্তভাগে এবং পশ্চিমঘাট পর্বতের কিছু পোর্শনে, পূর্বঘাট পর্বতে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, কিছু ক্ষেত্রে ডেকান ট্র্যাপের কিনারাবর্তী অঞ্চলে, প্রান্তবর্তী অঞ্চলে আমরা এই ধরনের মাটি দেখতে পাব। এই যে মাটি, মালভূমি অঞ্চলের মাটি, এই মালভূমি অঞ্চলের মাটিকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম মাটিটির নাম হলো গিয়ে কৃষ্ণমৃত্তিকা। কৃষ্ণমৃত্তিকা লাভা সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। লাভা উৎকীর্ণের ফলে যে লাভা বেরিয়ে আসে ভূ অভ্যন্তর থেকে,
তা সঞ্চয়ের ফলে কিন্তু এই ধরনের মাটি গড়ে উঠেছে। এই মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের খনিজের উপাদান কিন্তু অত্যন্ত বেশি, মাটির জল ধারণ ক্ষমতা বেশি, ফলে মাটি কিন্তু উর্বর। এই মাটি বিশেষ করে তুলো চাষের জন্য খুব বিখ্যাত, এবং এই তুলো চাষের জন্য এই মাটিকে তুলো চাষের মাটি বলা হয়ে থাকে। এবং এর আরেকটি নাম হচ্ছে গিয়ে রেগুর মৃত্তিকা। এই মাটি মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাটের কিছু অংশে দেখতে পাওয়া যায়। তারপরের যে মাটিটি সেটি হচ্ছে কি লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকা এই মাটিটা কিন্তু একটুখানি মোটা দানার গঠনযুক্ত। এই মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকে, এবং তাই সেই কারণের জন্য এই মাটির কিন্তু রং লাল। এই মাটি কিন্তু খুব একটা উর্বর নয় চাষের জন্য, কারণ জল ধারণ ক্ষমতা কম। আমি আগেও বলেছি, যার জল ধারণ ক্ষমতা কম হবে সেই মাটি কিন্তু চাষের পক্ষে খুব একটা উপযোগী হবে না। কিন্তু এই মাটিতে কিছু পরিমাণে ধান, গম চাষ করা যেতে পারে যদি আমাদের জলসেচ ব্যবস্থাটা অত্যন্ত ভালো হয়, এবং যেই সার প্রয়োগ করছি আমরা সেটা যাতে ভালো হয়ে থাকে, সেটা যদি ভালো হয়ে থাকে তবে কিন্তু এই মাটিকে আমরা কাজে লাগিয়ে কিছু ফসল উৎপাদন করতে পারব। এই মাটিও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্ণাটকে কিছু পার্টে, মহারাষ্ট্রের কিছু পার্টে, এছাড়াও ছোটনাগপুরে মালভূমিতেও কিন্তু এই মাটি বিচরণ ক্ষেত্র। 3 নম্বর যে অঞ্চলটি রয়েছে সেটি হলো গিয়ে ল্যাটেরাইট মাটি। গ্রিক ল্যাটিন ওয়ার্ড, এই ল্যাটার ব্যাপারটা এসছে হচ্ছে কি ইটের থেকে। ইটের একটি শক্ত মন্ড টাইপের এর গঠনটি, প্রচণ্ড শক্ত একটি মাটি, কিন্তু জল ধারণ ক্ষমতা খুব একটা বেশি নয়। এই মাটি একদমই উর্বর নয়, একদমই ফসল উৎপাদনের জন্য সহায়ক নয়। খুব নিম্নমানের কিছু ফসল, মিলেট জাতীয় কিছু ফসল এখানে উৎপাদন করা হয়ে থাকে। এই ছোটনাগপুর অঞ্চলে দেখতে পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, বীরভূমের, বাঁকুড়ার কিছু অংশে কিন্তু ল্যাটেরাইট মাটি চোখে পড়ে। The soil of the Plateau region is basically the soil which is formed by the lava, by the eruption of volcanic activity. We can say that the lava is spreading over the land of our southern India and created that kind of soil. The soil can be classified into 3 categories. The first category is black soil. Black soil is basically forming by the volcanic activity or lava. Now this soil is rich in minerals, water holding capacity is great, that is why it's very much fertile, very much suitable for cotton cultivation, and which is known as black, that is why it's known as black cotton soil and also known as regur soils. It can be found basically the part of Karnataka, Maharashtra, Gujarat. Okay, and the second category of soils of Plateau region is red soils. Red soils are rich in iron oxide, but it is coarse grained soil, and that is why it's not very much fertile, and the productivity of that particular soil is not so great. But whenever we arrange proper systems of irrigation and proper fertilizer, then it can provide us a suitable condition for the purpose of paddy cultivation or wheat cultivations. Broadly found in the part of Chotanagpur Plateau, Karnataka, Andhra Pradesh, Maharashtra, Madhya Pradesh. And then the last category of the soil of Plateau region is laterite soil. The Greek word later means brick. This is a kind of dust of brick. It's very much hard soils, and water holding capacity is very less. That is why it's not so fertile and not give us the suitable condition for cultivation purpose. This is found in the extended part of Chotanagpur region, and in our West Bengal you can find it in Bankura and Birbhum districts, or in Purulia district. Also it found in the hilly tract of
ইস্টার্ন ঘাটস, ওয়েস্টার্ন ঘাটস। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে লাস্ট ক্যাটাগরিটা বাকি রইল সেটা হচ্ছে কি আমাদের উপকূলবর্তী অঞ্চলের মাটি। এই উপকূলবর্তী অঞ্চলের মাটি কিন্তু লবণাক্ত মাটি, কারণ এই মাটিটা সমুদ্রের দ্বারা প্রভাবিত। সমুদ্রের জোয়ার ভাটার জল কিন্তু এই মাটিতে পড়ে এবং সেই কারণে এই মাটির কিন্তু লবণাক্ততার পরিমাণটা অনেকটা বেশি। এই মাটি স্যান্ড, ক্লে, সিল্ট দিয়েই তৈরি হয়। এই মাটিতে কিন্তু লবণের পরিমাণ বেশি হওয়ার জন্য খুব একটা উর্বর একে বলা যাবে না। তবে কিছু ক্ষেত্রে যেখানে বদ্বীপ অঞ্চলে এই ধরনের মাটি দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু অল্প পরিমাণে ফসল উৎপন্ন করা যেতে পারে। আমাদের এই উপকূলবর্তী অঞ্চলের মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাচুর্য দেখতে পাওয়া যায়। মূলত বিভিন্ন ধরনের বদ্বীপ অঞ্চলে, গঙ্গা নদীর বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী নদীর বদ্বীপে এই ধরনের মাটি দেখতে পাওয়া যায়। কোস্টাল সয়েলস are basically saline soils because it is situated in that area where it have the influence of sea water, the tidal water of the sea, which can easily penetrate on this region and make the soil very much saline. The soil is not so much fertile for the purpose of cultivation, but in the delta region of our coastal areas, the soil provide suitable condition for limited cultivation, for the limited purpose of the cultivation. Okay, basically the soil found in the coastal areas or the delta region of Ganga, Brahmaputra, Godavari, Kaveri, Krishna rivers. তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মূলত ভারতের মাটিগুলি সম্বন্ধে আলোচনা। এই আমি আবারও বলছি, এই আলোচনাগুলি তোমরা যদি ম্যাপ দেখে পড়ো তাহলে বিষয়টা তোমাদের কাছে অনেক বেশি সহজ হবে। ম্যাপ গিভস ইউ এনাফ নলেজ টু গো থ্রু ওয়েল উইথ দিস চ্যাপ্টার। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো। মানচিত্র দেখে পড়লে অনেক বেশি সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। পরের ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার আমরা আলোচনায় বসবো। ভালো থেকো, সুস্থ থেকো।